সবাইকে পিপিআরসি এবং বিআইজিডির তরফ থেকে আমার তরফ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আপনারা জানেন পিপিআরসি পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এবং বিআইজিডি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট গত 2 বছর ধরে কোভিডের নানামুখী যে ইম্প্যাক্ট তার উপর আমরা ধারাবাহিক গবেষণা করে চলেছি। আমাদের এই গবেষণাটা এটা হচ্ছে 4th রাউন্ড। আমরা গত বছর 2টা রাউন্ড করেছিলাম, এপ্রিল 2020 এবং জুন 2020। পরবর্তীতে সেগুলোর উপর আমরা প্রেস ব্রিফিং আপনাদের সাথে শেয়ার করি। এবছর মার্চে একটা সার্ভে হয়, যেটা আমরা এপ্রিলে আপনাদের সাথে সেই ফাইন্ডিংটা শেয়ার করি। আমাদের যেহেতু অনুধাবন হয়েছে যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং পিপিআরসি এবং বিআইজিডির এই রিসার্চ পার্টনারশিপটা বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য বের করে আনতে পেরেছে আমাদের জাতীয় আলোচনার জন্য, এবং জাতীয় আলোচনা সেই অর্থে উপকৃত হয়েছে। আমরা সেই জন্য 4th রাউন্ডেরও উদ্যোগ নিয়েছি। এটা মূলত হয়েছে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। তার মানে হচ্ছে যে এটা একেবারেই সাম্প্রতিকতম একটি 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 সার্ভে হয়েছে। আমাদের এই সার্ভে যেটা বলা যেতে পারে, এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা প্যানেল সার্ভে। আমরা যেই হাউসহোল্ডগুলোকে আগের রাউন্ডগুলোতেও তাদের কাছে গিয়েছিলাম, এবারও তাদের কাছে গিয়েছি, এবং আমাদের মাধ্যমটা হচ্ছে টেলিফোনিক সার্ভে। আমরা এই সময়কালে টেলিফোনের মাধ্যমে সার্ভেটা খুবই উপযোগী একটা গবেষণা কৌশল হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আমাদের গত 3rd রাউন্ড থেকে আমাদের যে অর্থনৈতিক ইম্প্যাক্টের পাশাপাশি আমরা বাচ্চাদের চিলড্রেন, আমাদের যে স্কুল গোয়িং চিলড্রেন পার্টিকুলারলি, তাদের শিক্ষা জীবনের উপর কি প্রভাব পড়ছে সেই বিষয়টা বাড়তি একটা সংযোজন করেছিলাম 3rd রাউন্ড থেকে। এবারেও সেটা সংযোজন করেছি এবং আমরা আমাদের অনেক ফাইন্ডিংস আছে। আজকে এটা হচ্ছে পার্ট 1। আমরা মূলত এডুকেশন লাইফ অফ চিলড্রেন এই বিষয়ের যে তথ্যগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এ মাসের শেষ নাগাদ আমাদের বাদবাকি বিশ্লেষণ শেষ হয়ে যাবে, তখন আমরা পূর্ণাঙ্গ অর্থনৈতিক ইম্প্যাক্ট, দারিদ্র্যের উপর ইম্প্যাক্ট, সেই তথ্যগুলো আপনাদেরকে এই মাসের শেষ নাগাদ শেয়ার করতে পারব। আমরা এই সুযোগে আমি পিপিআরসি তরফ থেকে বিশেষ করে আমরা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে আমাদের ধন্যবাদটা জানাতে চাই যে তাদের একটা সহায়তা পেয়েছি আমরা 2nd, 3rd রাউন্ড, 4th রাউন্ডের এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি একই সাথে আমাদের যে পার্টনার বিআইজিডি, তার যে সকল ইমরান মতিন থেকে শুরু করে সকল সদস্যকেও আমার পিপিআরসি তরফ থেকে প্রারম্ভিক পর্যায়ে ধন্যবাদটা জানাতে চাই। আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ একটা গবেষণা উদ্যোগ মনে হয়েছে এবং এটা আমরা অব্যাহত রাখব। আজকে আমাদের এবং আপনারা যে পাবেন, আমাদের যে প্রেস ব্রিফিং নোটগুলো তো জেরিন প্রথমে বললো আপনাদের সাথে শেয়ার করা হবে। আমাদের ওখানে টিম মেম্বার্স কারা আছেন 2 পক্ষ থেকে সেগুলো নাম দেয়া আছে। এছাড়াও যারা সবার নাম হয়তো আসেনি, যারা বিশেষ করে সরাসরি ডেটা কালেকশনে সহায়তা করেছেন, এবং এই সুযোগে আমরা যারা রেসপন্ডেন্টস তাদেরকেও আমাদের ধন্যবাদটা জানাতে চাই। তাদের সময় দেওয়াতে এই কাজটা করা সম্ভব হয়েছে। আজকে আমরা মূলত প্রারম্ভিক 2-1টা তথ্য দিচ্ছি। আমাদের প্রতিবারই আমরা চেষ্টা করি আমাদের যে আগের প্যানেল, যেটা প্যানেলের আগের 3য় রাউন্ডে যাদের সার্ভে করা হয়েছিল তাদের সবাইকে ধরার জন্য সবসময় সেটা সম্ভব হয় না। এবারে আমরা 3rd রাউন্ড মার্চে যাদের সার্ভে করেছিলাম তার 80%কে সাকসেসফুলি আমরা পৌঁছাতে পেরেছি। আমাদের স্যাম্পল সাইজ সেই জন্য এবার হচ্ছে 4872 জন, এবং আমাদের সার্ভে সময়কাল হচ্ছে 21শে অগাস্ট থেকে 8 সেপ্টেম্বর।
এবং যেহেতু এটা শিক্ষার উপর এই পর্বটা, আজকের যে পর্ব ফাইন্ডিং শেয়ারিং এর শিক্ষার উপর, সেজন্য একটু তথ্য দেওয়া দরকার। এগুলো আপনারা নোটে পাবেন যে আমাদের যেই স্যাম্পল গুলো নিয়েছি তার মধ্যে 1/3 প্রাইমারি স্টুডেন্ট আছে এবং 1/4 সেকেন্ডারি স্টুডেন্ট আছে। মানে একটা বেশ বড় স্যাম্পলের উপর ভিত্তি করেই আমরা এই আজকের তথ্যগুলো শেয়ার করছি। প্রথমে একটা করি যে আমাদের যে বিষয়গুলোর উপর আমরা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে যে শিক্ষাকালীন যে জীবন, সেই প্রক্রিয়ার উপর দুটা সেকশন থাকছে। একটা হচ্ছে লার্নিং লস রিলেটেড, আর একটা হচ্ছে ডিজিটাল ইনক্লুশন। আর দুটো বিষয়ের উপর আমরা ফোকাস করছি। এটা হচ্ছে অনেকটা ইম্প্যাক্ট। একটা হচ্ছে মেন্টাল হেলথ এবং চাইল্ড লেবার। সবশেষে পলিসি মেসেজগুলো আমরা দিব। প্রথমেই আমরা যেটা করেছিলাম যে যেহেতু স্কুল, আমাদের সার্ভে শেষ হওয়ার পরপরই কিন্তু স্কুল খুলে গেছিল, তো আমাদের সার্ভে সময়কালে একটা প্রশ্ন ছিল যে এই যে স্কুল খোলার ব্যাপারে বিশেষ করে গার্ডিয়ানদের, বাবা মার মনোভাব কি ছিল। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 3/4, প্রায় 75% মতো আসলে এটাকে এই খোলাটাকে খুব জরুরি মনে করেছে। তার মানে হচ্ছে খোলার বিষয়ে আমরা একটা তথ্য, খোলার পরে তো আমাদের সার্ভে হয়নি, খোলার বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে স্কুল ওপেনিংটা ওয়াজ দি রাইট স্টেপ। কিন্তু এর পরে হচ্ছে যে এই যখন বন্ধ ছিল তখন শিক্ষা জীবনটা কিভাবে চলেছে। প্রাথমিক তথ্যটা আমরা এপ্রিলে আপনাদের দিয়েছিলাম। বিশেষ করে সেই সময়কাল থেকে মার্চ থেকে অগাস্টে বাড়তি কি হলো এই লার্নিং লস এবং অন্যান্য বিষয়গুলো, এগুলোর উপর এখন আমরা আপনাদের সাথে তথ্য শেয়ার করব। এখন আমি আমার কলিগ, আমাদের বিআইজিটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান মতিনকে আমন্ত্রণ করছি ফাইন্ডিংস গুলো শেয়ার করার জন্য, স্টার্টিং উইথ লার্নিং লস। ইমরান। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জিলুর ভাই। গণমাধ্যমের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। জিলুর ভাই যেরকম বললেন, আসলে আমাদের এইবারের কাজটার সবচেয়ে আমার মনে হয় শুরু করার আগে একটু বলতে চাচ্ছি যে সবচেয়ে আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ, যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্কুল খোলার আগে আসলে একটা 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 বেস লাইনের মতো আমাদের এই কাজটা এখন কাজ করবে আর কি। যে আসলে স্কুল খোলার আগে কি ধরনের অবস্থায় বাচ্চারা স্কুলে ফেরত মানে যাচ্ছে আর কি, এবং আমাদের ইমিডিয়েট প্রায়োরিটি গুলো কি হওয়া উচিত, এবং সেটা নিয়েই আসলে আমরা মূলত চিন্তিত আর কি। তো আমার মনে হয় আমরা ফাইন্ডিংসে চলে যাই, একটু স্লাইড গুলা যদি করা যায়, আমরা সরাসরি লার্নিং লসে চলে যাই। একটু স্লাইড একটু মুভ করতে হবে, whoever is moving the slides। হ্যাঁ, লার্নিং লসে চলে যায়। হ্যাঁ, আর একটু পরে। ওকে, হ্যাঁ এইখান থেকে। আচ্ছা, হ্যাঁ, লার্নিং লস। তো নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, তো প্রথমে এই আমরা লার্নিং লস তো সরাসরি টেলিফোন সার্ভের মাধ্যমে আসলে সরাসরি লার্নিং লস যেভাবে মাপা হয়, পরিমাপ করা হয়, সেটা তো ওভাবে সম্ভব না। এটা অনেক ডিটেল মেথোডলজি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে লার্নিং লসের রিস্কটাকে বের করার চেষ্টা করেছি, কিছু কিছু ভ্যারিয়েবলের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি যে কোন বাচ্চারা আসলে লার্নিং লস রিস্কে থাকার সম্ভাবনা আছে। এবং এটা একটা বাইনারি, এবং এখানে আমরা কোনো গ্রেডেশনও করিনি যে আসলে কারা লার্নিং লসে থাকতে পারে। আর এবং এটা একটা কনজারভেটিভ মেজার অফ, মানে এই জিনিসগুলো, এই ভ্যারিয়েবল গুলো হলে আমরা মনে করছি যে একটা বাচ্চার লার্নিং লস রিস্কটা হাই তার। এখানে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে যেসব বাচ্চারা একদম রিপোর্ট করেছে একদম পড়াশোনা করছে না, নট স্টাডিং এট হোম, অথবা তারা শুধুমাত্র আনসুপারভাইজ সেলফ স্টাডি করছে, মানে নিজে নিজে পড়ছে আনসুপারভাইজ, কোনো ধরনের সুপারভিশন ছাড়া, শুধুমাত্র আনসুপারভাইজ সেলফ স্টাডি, অথবা যারা কোনো না কোনো রকমের পড়াশোনার সাথে আছে কিন্তু ইররেগুলারলি আছে, রেগুলার না। এই তিনটা জিনিস যখন হয় তখন আমরা বলি আমরা এই বাচ্চারা লার্নিং লস রিস্কে আছে আর কি।
তো এইভাবে আমরা লার্নিং লস রিস্ক বের করার চেষ্টা করেছি। এটা খুবই একটা সিম্পল একটা মেজারমেন্টের মাধ্যমে। আচ্ছা, আমরা একটু আগাই। তো এইভাবে যখন লার্নিং লস রিস্কটা আমরা দেখি কত পার্সেন্ট বাচ্চা আসলে লার্নিং লস রিস্কে আছে, তো মার্চের থেকে আমরা যখন অগস্টে যাচ্ছি তখন দেখছি যে লার্নিং লস রিস্কটা বেড়েছে। প্রাইমারি এবং সেকেন্ডারি দুই জায়গাতেই প্রায় 4 to 5% পয়েন্ট আপনার লার্নিং লস রিস্ক বেড়েছে। প্রাইমারিতে 19 থেকে 22% বাচ্চারা লার্নিং লস রিস্কে আছে মার্চ থেকে অগস্টের ভেতরে, এই কয়েক মাসে, এবং 25 থেকে 30। তার মানে এই কয়েক মাসের ভেতরে যেটা একটা যে জিনিসটা সেটা হচ্ছে মার্চের সময় কিছু ইকোনমিক রিকভারির ইয়েটা শুরু হয়েছিল, তারপরে আবার এক ধরনের একটা লকডাউন, এবং এটা লকডাউনের ঠিক পরপর যে বেসিক্যালি অবস্থা। সুতরাং দা ওভারঅল ইকোনমিক রিয়ালিটিটা একটু মাথায় রাখতে হবে। এই লার্নিং লস রিস্কের সাথে অবশ্যই সেই ইকোনমিক রিয়ালিটির একটা বড় ধরনের সংযোগ অবশ্যই আছে। আচ্ছা, আমরা একটু আগাই। তা আমরা যখন এটাকে আনপ্যাক করি, এটা তো একটা খুব মোটা দাগে দেখলাম প্রাইমারি সেকেন্ডারিতে লার্নিং লস রিস্ক বেড়েছে। এটাকে যদি আমরা আনপ্যাক করি তাহলে কোথায় কোন ধরনের জায়গায় লার্নিং লস রিস্কটা বেশি বেড়েছে সেটা যদি দেখি, তাহলে আমরা যদি প্রাইমারি সেকেন্ডারি বাচ্চাদের ভেতরে মেল ফিমেল জেন্ডার ডিসঅ্যাগ্রিগেশনটা করি, তখন আমরা দেখি যে সবচেয়ে বেশি যে জায়গাটা লার্নিং লস রিস্কটা বেড়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি ছেলে বাচ্চাদের ক্ষেত্রে। সেকেন্ডারি মেলদের ক্ষেত্রে সবচেয়ে বেশি লার্নিং লস রিস্কটা সবচেয়ে বেশি বেড়েছে, 26 থেকে 34% এটা উন্নীত হয়েছে এই মার্চ থেকে অগস্টের ভেতরে। আগেও এটা বেশি ছিল, 26% ছিল সেকেন্ডারি মেলদের ভিতরে, আগেও বেশি ছিল, এবং সেটা বাড়ার হারটাও এই মার্চ থেকে অগস্টের ভিতরে সবচেয়ে বেশি 34% এখন লার্নিং লস রিস্কে আছে। আচ্ছা, আমরা নেক্সট ইয়েতে যাই। তো এটাকে যদি আমরা আরেকটু করি, আরেকটা ডিমেনশন দিয়ে দেখি, সেটা হচ্ছে পভার্টি ক্যাটাগরি। এবং এখানে যেটা দেখা যাচ্ছে আসলে মানে পভার্টি মানে এটা হচ্ছে ফেব্রুয়ারির পভার্টি ক্যাটাগরি, মানে কোভিড এর আগে তাদের পভার্টি স্টেটাস, হাউস হোল্ডের পভার্টি স্টেটাস অনুযায়ী যদি আমরা হাউস হোল্ডগুলোকে ভাগ করি, তখন আমরা যেটা দেখছি যে আসলে আমরা খুব একটা লার্নিং লস রিস্কের সাথে পভার্টি সম্পর্ক খুব একটা বড় ধরনের কিন্তু দেখি না। সব জায়গাতেই অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু লার্নিং লস রিস্কটা বেড়েছে অ্যাক্রস ডিফারেন্ট পভার্টি ক্যাটাগরি। এবং এটা একটা বড় কারণ হচ্ছে যে এটা ফেব্রুয়ারি কোভিড এর আগে পভার্টি স্ট্যাটাস, এবং কোভিড এর সময় এই ইকোনমিক এফেক্ট গুলা এই যে নিউ পুয়ার এবং পভার্টি ডাইনামিক্স কে এত ওলটপালট করেছে যে এই সময় আসলে পুয়ার আর নন পুয়ারের ভিতরে আমরা ওই ধরনের কোনো পার্থক্য দেখছি না। এটা অ্যাক্রস দ্য বোর্ড আমরা লার্নিং লস রিস্কটা অনেক 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 বেড়েছে এই মার্চ থেকে অগস্টের ভেতরে। এবং নর্মাল যে ইকোনমিক যে পভার্টির সাথে যে সম্পর্কটা আমরা নর্মালি এক্সপেক্ট করি সেটা কিন্তু আমরা খুব একটা দেখছি না, যেটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা আমরা করেছি সেকেন্ডারি মেল স্টুডেন্টদের জন্য, কারণ ওখানেই সবচেয়ে বেশি আমরা ইয়েটা দেখেছি, আপনার লার্নিং লস রিস্ক বাড়ার প্রবণতা দেখেছি। নেক্সট, এটাকে আবার আমরা যদি এখন রুরাল আরবান ডিসঅ্যাগ্রিগেট করি, মেল ফিমেল রুরাল আরবান স্লাম, আমাদের আরবান স্যাম্পলটা কিন্তু আরবান স্লাম স্যাম্পল, এটা সবসময় একটু মাথায় রাখা উচিত। আরবান নন স্লাম নেই, যার কারণে আসলে নন পোরদের ব্যাপারে আমাদের আরবান কনটেক্সটে এবং বিশেষ করে আরবান কনটেক্সটে নন পোরদের ব্যাপারে আমরা খুব একটা বলা সম্ভব না, যেহেতু আরবান স্লামে নন পোর মানে অত হাই না। সুতরাং এটা একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার। এখানে প্রাইমারিতে আমরা যদি দেখি একই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেলদের ভেতরে, ফিমেলদের ভেতরেও লার্নিং লস রিস্কটা আগের মতোই আছে, কিছুটা কম মেলদের চেয়ে, কিন্তু মেইলে মার্চ থেকে অগস্টে ইনক্রিজটা আমরা বেশি দেখতে পাচ্ছি। লার্নিং লসের 18 থেকে 22% মেল প্রাইমারি, এমনকি প্রাইমারি লেভেল, এটা কিন্তু প্রাইমারি লেভেলে। আর আরবান স্লামে 21 থেকে 24%, যেখানে মেয়েদের ক্ষেত্রে এটা মোটামুটি ফ্ল্যাট আগের মার্চের লেভেলে আছে। আমরা নেক্সট ইয়েতে যাই। সেকেন্ডারিতে গিয়ে এটা আরো মানে অনেক মানে গাঢ় হিসাবে দেখি এটাকে, আপনার ইয়েটা যেই বাড়ার হারটা, সেটা মেইলদের ভেতরে রুরাল আরবান উভয় ক্ষেত্রেই আমরা দেখি যে আরবান ছেলে বাচ্চাদের ক্ষেত্রে সেকেন্ডারি লেভেলে এটা অনেক বেড়েছে মার্চ থেকে অগস্ট। এবং মার্চ থেকে অগস্টে যেটা আমি আবার বলছি, মার্চ থেকে অগস্টে সবাই একটু মাথায় রাখা দরকার যে ওই সময়টাতে কি হয়েছে। মার্চে ইকোনমিক রিকভারির একটা বড় ধরনের তাগিদ
কারণ এর আগে বেশ কয়েক লম্বা সময় ধরে ইকোনমিক ডাউনটার্ন বিকজ অফ লকডাউন, সেটা ইকোনমিক রিকভারির একটা তাগিদ, সেটার সাথে ইকোনমিক প্রেশারস, এবং তারপরে আবার একটা লকডাউন, এবং সেটার পরপর যে অবস্থা। সুতরাং এক ধরনের ডাবল ইকোনমিক বার্ডেন কিন্তু এই একটা কনটেক্সট, এবং এটা আমরা পরবর্তীতে আরেকটা সেশন আমরা করব যেখানে আমরা আসলে ইকোনমিক লাইভলিহুড এফেক্ট গুলো নিয়ে আলাপ করব, কিন্তু ওটা একটু মাথায় রাখা দরকার রিয়ালিটিস গুলো। তো সেকেন্ডারি বয়েজদের ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের ইম্প্যাক্ট বেসিক্যালি দেখি, রুরাল আরবান উভয় জায়গাতে। আচ্ছা, নেক্সট স্লাইড প্লিজ। এটা আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা মায়ের এডুকেশনটা আসলে লার্নিং লসের সাথে এটা ইয়েটা কেমন, সম্পর্ক কেমন আমরা পাই, কোরিলেশনটা কেমন পাই। এবং এখানে ইন্টারেস্টিং যেটা একটু মানে এক্সপেক্টেড, যে মায়ের এডুকেশন যে কত গুরুত্বপূর্ণ। মা যখন মানে এমনকি স্কুলে নেভার ওয়েন্ট টু স্কুল মা, এবং প্রাইমারি পাস মা, এই দুইটার মধ্যে যখন পার্থক্য দেখি আমরা, কিন্তু লার্নিং লস রিস্কটা অনেক কমে আসে। বোথ প্রাইমারি সেকেন্ডারি দুই লেভেলই কিন্তু অনেক 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 কমে আসে। মানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই জায়গাতেই আমরা এটার একটা কমার হার দেখি। কিন্তু বিশেষ করে আমরা যখন আরো হায়ার এডুকেশনের দিকে যাই, এসএসসি, মায়ের যখন এসএসসি ইকুইভ্যালেন্ট এডুকেশন হয়, লোয়ার সেকেন্ডারি এসএসসি ইকুইভ্যালেন্ট কিংবা এইচএসসি ইকুইভ্যালেন্ট হায়ার, তখন এটা কিন্তু বেশ ভালোভাবে এই লার্নিং লস রিস্কটা কমে যায়। এবং এটা কমার মেকানিজম কিন্তু দুইভাবে হচ্ছে। একটা হচ্ছে মা সরাসরি পড়াচ্ছে, অনেক ক্ষেত্রে মা সরাসরি পড়াচ্ছে, এবং পরের স্লাইডে আমরা দেখবো মায়ের সরাসরি পড়ানোর ব্যাপারটা, সরাসরি প্রোভাইডার হিসাবে কাজ করা। কিন্তু আরেকটা হচ্ছে মা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করা। মা যখন একটা শিক্ষিত, মানে একটা হাউস হোল্ডে যখন মা শিক্ষিত হয়, তখন রিসোর্স অ্যালোকেশন গুলাকে ওভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, তখন মোটিভেশন গুলাকে ওভাবে ইনফ্লুয়েন্স করতে পারে বাসায় বাচ্চা, যার কারণে এটা লার্নিং লস রিস্কটাও কিন্তু কমিয়ে নিয়ে আসে, এবং বাচ্চার পড়াশোনার জায়গাটাতে একটা ফ্যাসিলিটেটরি ভূমিকা, এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করে মা। যার কারণে আমরা এই ধরনের, এটা কিন্তু সরাসরি প্রোভাইডার হিসাবেই শুধু না, এনেবলিং ভূমিকা হিসাবেও একটা বড় ধরনের রোল প্লে করে মা, যার কারণে আমরা এটা দেখি। যার কারণে ফিমেল এডুকেশনের ইম্পর্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আবার এখানে আসছে আর কি। লার্নিং লস রিস্কের লেন্স থেকে দেখলেও আমরা জিনিসটা খুব ক্লিয়ারলি দেখি কোভিড এর সময়। আমরা নেক্সট স্লাইডে যাই। তো এটাকে আমরা যখন কিন্তু আমরা এটাও ঠিক যে এই সময়ে এই কোভিড এর এই এগেইন ইকোনমিক ব্যাকড্রপটা আমরা যদি আমাদের মাথার পিছনে রাখি, মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার যে মানে এই ফ্যামিলি সাপোর্টটা কিন্তু কমে আসছে বিটুইন মার্চ এবং অগাস্ট, কারণ এই ইকোনমিক রিয়ালিটিস অনেক 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 বার্ডেনটা অনেক বেশি হেভি, মানে যার কারণে আপনার ওভার টাইম আমরা কিন্তু এটা কিন্তু রিডাকশন দেখছি, যেখানে প্রাইমারি লেভেলে 31 থেকে 25% নেমে এসছে, যেখানে মা সরাসরি মানে পড়াচ্ছে বাচ্চাকে। সেকেন্ডারিতে এমনিও তো কম হয়, কারণ সেকেন্ডারিতে পড়াশোনার যে লেভেল, সেখানে মানে নর্মালি একটা অনেক এডুকেটেড না হলে সেভাবে সরাসরি পড়ানো সম্ভব না, কিন্তু সেটাও 8 থেকে 4% বেসিক্যালি নেমে আসছে। তো ফ্যামিলি সাপোর্টটা কিন্তু কমে আসছে এই সময়টার ভিতরে। নেক্সট স্লাইড। তো নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই সময় ডিজিটাল ইনক্লুশনের অবস্থাটা কি, এবং রিমোট লার্নিং অবস্থাটা কি। তো আমরা এটাকে যদি একটু ক্যাটেগরাইজ করি, এই পুরা রিমোট লার্নিং এর বিভিন্ন ধরনের যে মোডালিটিস আছে, তো সেখানে আমরা মূলত নন ইন্টারঅ্যাক্টিভ কিছু মোডালিটিস আছে, যেমন টিভি, রেডিও চ্যানেল কিংবা ক্লাসেস অন ইন্টারনেট। এটা মোটামুটি এগুলো নন ইন্টারঅ্যাক্টিভ। কিছু আছে ইন্টারঅ্যাক্টিভ, যেমন অনলাইন ক্লাস, যেখানে সরাসরি টিচারের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে, অনলাইন কোচিং প্রাইভেট, এটাও ইন্টারঅ্যাক্টিভ। আরেকটা এবার আমরা নতুন ধরনের একটা হাইব্রিড একটা পেডাগজি স্পেস তৈরি হচ্ছে, একটা মোডালিটি তৈরি হচ্ছে, অ্যাসাইনমেন্ট, যেটা নিয়ে আমরা একটু কিছুটা বলবো, এবং পলিসি কনক্লুশনে আমরা এটার উপরে কিছুটা জোর দেওয়ার চেষ্টা করছি, যে অ্যাসাইনমেন্টটা এই হাইব্রিড টাইপ অফ, যেখানে আসলে অফলাইন এবং অনলাইন এই দুটার একটা সম্মিলন, এটার একটা বড় ধরনের পসিবিলিটিস আছে আমাদের কনটেক্সটে। আমরা আগাই। তো এখানে আমরা যেটা দেখছি যে আসলে এই সময়টাই, যখন স্কুল বন্ধ ছিল, এই সময়টা স্কুলের সাথে সংযোগটা কিভাবে হয়েছে। প্রায় 24% কোনো ধরনের সংযোগ ছিল না।
স্কুলের সাথে এই সময়ের ভেতরে, কিন্তু সংযোগটা যেটা হয়েছে সেটা মূলত মোবাইল ফোনের থ্রুতে এবং ওই অ্যাসাইনমেন্টের থ্রুতে, হোমওয়ার্ক ফ্রম দ্য টিচার নিয়ে আসা, মানে স্কুল থেকে হোমওয়ার্ক নিয়ে আসা এবং আবার হোমওয়ার্ক সাবমিশন মানে করা, এইটা একটা বড় ধরনের সংযোগের জায়গা ছিল স্কুলের সাথে, এবং এটা মূলত শেষের দিকে হয়েছে। এটা 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 মানে আপনার লাস্ট আপনার লকডাউনের ওই সময় শেষের দিকে এই জিনিসটা বেশি হয়েছে আর কি। তো আমরা একটু আগাই। তো এখানে আমরা কানেকশনটা যেটা দেখি স্কুলের সাথে প্রাইমারি স্টুডেন্টদের ক্ষেত্রে, আসলে যে অন্যান্য যেসব ডিজিটাল অনলাইন যেটা ইন্টারঅ্যাক্টিভ অথবা নন ইন্টারঅ্যাক্টিভ যেসব জিনিসগুলো আছে, মিডিয়াগুলো আছে, টিভি কিংবা অনলাইন ক্লাস, এইগুলা কিন্তু খুব একটা পার্থক্য হয়নি মার্চ থেকে অগাস্টের ভিতরে। সবচেয়ে বেশি যে জায়গাটাতে আমরা একটা বড় ধরনের জাম দেখি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। 2% থেকে 18% অ্যাসাইনমেন্ট, এটা একটা নতুন মোডালিটি যেটা এই সময়ের ভেতরে এই জিনিসটা চালু হয়েছে, এবং এটার একটা বড় ধরনের আমরা দেখি, ইনসিডেন্স দেখি। নেক্সট, এটা প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে একই জিনিস আমরা দেখি যে এগেন ওই নর্মাল যে মানে ট্রেডিশনাল যেসব আমরা রিমোট এডুকেশনের মানে টিভি কম্পিউটার বেস যে জিনিসগুলা, সেগুলার কিন্তু তেমন কোনো চেঞ্জ আমরা দেখি না বিটুইন মার্চ এন্ড অগাস্ট। দিস রিমেইন টু বি ফেয়ারলি মার্জিনাল। যেটা আসলে বড় ধরনের একটা চেঞ্জ তৈরি হয়েছে অন্তত ব্যবহারের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এবং সেটা কতটুকু এফেক্টিভ না সেটা আমরা জানি না, কিন্তু এটার ব্যবহার যে বেড়েছে অ্যাসাইনমেন্ট অ্যাজ এ মোড of connection with the school and education, সেটা আমরা দেখতে পাচ্ছি relative to other more technology driven, more pure technology driven remote education এর চেয়ে এই যে হাইব্রিড অ্যাসাইনমেন্ট বেস, এটার কিন্তু একটা ইয়েটা বেড়েছে, প্রচলনটা বেড়েছে। নেক্সট, ডিভাইস অ্যাভেইলেবিলিটি, সেটা অবশ্যই আমরা এটা মোটামুটি আমরা জানি এটা যে নো ডিভাইস, এখনো একটা বড় ধরনের 40% ডিভাইস নেই, কিন্তু একটা বড় অংশে কিন্তু ডিভাইস আছে, এবং ডিভাইস এই কোভিড পিরিয়ডের সময় there has been a kind of a rapid increase in terms of device acquisition. এটাও কিন্তু আমরা দেখি, যদিও আমাদের কাছে ঠিক এই সার্ভেতে লংজিটিউডনাল ডেটা নেই, কিন্তু অন্যান্য নানা ধরনের সার্ভেতে এটা খুব ক্লিয়ারলি এসছে যে এই কোভিড পিরিয়ডে এই ডিজিটাল ডিভাইস অ্যাক্সেসটা, ডিজিটাল ডিভাইসের ইয়েটা কিন্তু অনেক বেড়েছে আগের চেয়ে। সুতরাং আমার মনে হয় এখন বাইন্ডিং কনস্ট্রেইনটা ডিভাইস অবশ্যই অ্যাভেলেবিলিটি বাড়াতে হবে, কিন্তু আমরা যদি বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে যেহেতু আলাপ হচ্ছে, এখানে আসলে মূল ইস্যুটা হচ্ছে নট সো মাচ দ্য বাইন্ডিং কনস্ট্রেইন, মোস্ট লাইকলি হ্যাজ শিফটেড ফ্রম অ্যাক্সেস টু ডিভাইস টু প্যাডাগজি, দ্য রাইট টাইপ অফ প্যাডাগজি, যেটা থ্রু দ্য এডুকেশন আমি রিমোট কিংবা হাইব্রিড মোডে এডুকেশন আমি দিব। সুতরাং শিফট হ্যাজ টু বি থ্রু প্যাডাগজি রাদার দ্যান অনলি থ্রু দ্য ডিভাইস। আমার মনে হয় কনস্ট্রেইনটা শিফট হয়েছে কিছুটা। আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখানে আবার ওই জিনিসটা দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান ডিভাইস কিন্তু 60% উপরে এডুকেশন পারপাসে কোনো না কোনো ডিভাইস কিন্তু আছে। নেক্সট, এখন আমরা কিছু ইম্প্যাক্টের জায়গায় আসছি। তো এই পর্যন্ত যেটা লার্নিং লস বেড়েছে মূলত সেকেন্ডারি বয়েজদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি বেড়েছে লার্নিং লস, কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড বেড়েছে, অ্যাক্রস দ্য সোশিও ইকোনমিক ডিভাইড বেড়েছে লার্নিং লস রিস্ক। প্রসেসের দিক থেকে আমরা যেটা দেখছি যে অনলাইন বা রিমোট লার্নিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নতুন ধরনের অ্যাসাইনমেন্ট বেসড একটা মোডালিটি। দিস ইজ মোর হাইব্রিড একটা মোডালিটি, যেখানে বোথ অনলাইন অফলাইনের একটা মানে সম্মিলিত একটা মোড, সেটার একটা ইয়েটা বেড়েছে। এই পর্যন্ত দ্যাট ইজ দ্য স্টোরি। সো এটা ওভারঅল ইম্প্যাক্টটা কি আমরা দেখছি, স্কুল ক্লোজার এবং এই যে লার্নিং লস রিস্ক এন্ড সো অন সো ফোর্থ। একটা হচ্ছে মেন্টাল হেলথের উপরে ইম্প্যাক্ট, এটা দেখি আমরা। এখানে আমরা মেন্টাল হেলথের উপরে যেটা আমরা একটা মেন্টাল স্ট্রেস, কোনো না কোনো ধরনের মেন্টাল স্ট্রেস রিপোর্ট করেছে
বাচ্চাদের ক্ষেত্রে বা মানে আমাদের রেসপন্ডেন্ট ওদের বাচ্চাদের ক্ষেত্রে রিপোর্ট করেছে, আগে 13% ছিল, সেটা বেড়ে এখন আবার 2 পার্সেন্টেজ পয়েন্ট বেড়েছে। সুতরাং ইট ইজ on the sort of rising scale আর কি। 15% মার্চ থেকে অগস্টে, 13 থেকে 2 পার্সেন্টেজ পয়েন্ট। নেক্সট স্লাইড। এবং এটাকে যদি আমরা আরেকটু আনপ্যাক করি যে কি কি ধরনের মেন্টাল স্ট্রেস, এবং সেখানে আমরা যেটা পাই সেটা প্রথম সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস কমেছে, যেমন এফ্রেড টু লিভ দ্য হাউস। এটা কিন্তু এই যে মানে কোভিড এর আগে যে একটা ফিয়ার ছিল, ওই একটা ভীতি, সেই ভীতিটা কিন্তু অবশ্যই আমরা জানি আমাদের ইয়ে থেকে যে আমরা কিন্তু অনেকটা একটা সোশ্যাল লার্নিং হয়েছে ইন টার্মস অফ লার্নিং টু লিভ উইথ কোভিড ইন মেনি ওয়েজ। তো ওই কারণে afraid to leave the house এবং ওইটার সাথে does not talk to anyone, এই ধরনের জিনিসগুলো কমেছে। কিন্তু যেটা আসলে কমেনি এবং কিছু ক্ষেত্রে বেড়েছে, irritable mood that remains to be very high, মানে it's sort of the highest among all the different types of mental stress. Angry and violent behavior, এবং এটা আসলে আমরা আরো বোঝা দরকার যে এটা আমরা একটা বড় ধরনের জাম দেখি, angry and violent behavior, এবং এটা আমাদের আরো বুঝতে হবে, এবং এটার ইমপ্লিকেশন ইন টার্মস অফ লার্নিং মোটিভেশন, ইন টার্মস অফ ওভারঅল সোশ্যাল বিহেভিয়ার কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ, এবং ওভারঅল লেভেল অফ ভায়োলেন্স। সুতরাং আমার মনে হয় এটা আমাদেরকে আরো বুঝতে হবে, আরো আনপ্যাক করার দরকার আছে। নেক্সট, চাইল্ড লেবার বা মানে কোনো ধরনের কাজের সাথে যুক্ত হওয়া। চাইল্ড লেবার স্ট্রিক্টলি ঠিক আইএলও ডেফিনেশনে 14 বছরের নিচে ওইভাবে আমরা দেখছি না, আমরা কাজের সাথে জড়িত ওভাবে বলছি আর কি, এই মানে এই বয়সী বাচ্চারা। তো এটা আমরা দেখছি যে এটা স্কুল মানে এটা স্কুল গোয়িং ছেলেদের ক্ষেত্রে আগেও বেশি ছিল, এখন আরো একটু বেড়েছে মার্চ থেকে অগাস্ট, এবং এটা ওভারঅল একটা ইকোনমিক রিয়ালিটির কনটেক্সটে আমাদের দেখতে হবে। এবং আমরা যখন দেখি যে আসলে এই যে লার্নিং লস রিস্ক বেড়েছে, এটার মূল কারণ কিন্তু ওই মানে একদম পড়াশোনার সাথে যুক্ত না এই পার্সেন্টেজটা বেড়েছে। কারণ আপনাদের খেয়াল আছে একদম প্রথমে আমরা বলেছি লার্নিং লস রিস্ক বলতে আমরা বুঝি যে যারা পড়াশোনার সাথে জড়িত না, কিংবা আনসুপারভাইজ সেলফ স্টাডি করছে, কিংবা ইররেগুলারলি পড়াশোনা করছে। এই যে প্রথম যে ক্যাটাগরি, যে পড়াশোনার সাথে একদম যুক্ত না, এই পার্সেন্টেজটা কিন্তু মানে বেশ বেড়েছে এই সময়ের ভিতরে, মার্চ থেকে অগাস্ট, এবং বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। এবং এইখানেই ওই ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত হওয়া, এবং এটাকে আমরা চাইল্ড লেবার ব্রডলি বলছি। নেক্সট স্লাইড প্লিজ। তো এখন আমার মনে হয় আমি জিলুর ভাইকে বলবো কিছু পলিসি লেসন রেকমেন্ডেশনের দিকে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ইমরান। আমরা আমাদের মূল এই স্কুল লাইফ অফ এডুকেশন লাইফ অফ চিলড্রেন, তার যে মূল ফাইন্ডিং সেগুলো শেয়ার করলাম। এখন এগুলো থেকে বেশ কিছু পলিসি লেসন্স এসছে। এর মধ্যে আপনারা তো জানেন যে স্কুল খুলে গেছে, সুতরাং এই বর্তমান অবস্থায় বেশ কিছু ইম্পর্টেন্ট লেসন্স আমাদের তথ্য থেকে এসছে, এবং আমাদের কিছু রেকমেন্ডেশন আমরা দিচ্ছি। নেক্সট স্লাইড প্লিজ। প্রথম ইম্পর্টেন্ট পলিসি লেসন সেটা হচ্ছে লার্নিং লস। আমরা আমাদের যে মার্চ সার্ভে, এপ্রিলেও এটা প্রথমবার উত্থাপন করেছিলাম যে লার্নিং লস বলতে আমরা অবশ্য ইমরান যেটা খুব পরিষ্কার করেছে, লার্নিং লস রিস্কের কথা বলছি। লার্নিং লস ক্যালকুলেশন ওটা অন্য একটা ধরনের, কিন্তু রিস্ক ক্যালকুলেশনটা আমাদের তথ্য থেকে ভালো করে এসছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে ইভেন এই মার্চ থেকে অগাস্টের মধ্যে এই লার্নিং লস রিস্ক প্রাইমারি পর্যায়ে এবং সেকেন্ডারি পর্যায়ে এটা বেড়েছে। আপনার এখন বর্তমানে প্রাইমারি পর্যায়ে 22% আমাদের যে সার্ভে চিলড্রেন, তার মধ্যে 22% at risk লার্নিং লস রিস্ক, আর সেকেন্ডারির মধ্যে এটা হায়ার 30%। এবং এটাকে যদি আমি এক্সট্রাপোলেট করি ফর দ্য এন্টায়ার প্রাইমারি স্টুডেন্টস এন্ড ফর দ্য এন্টায়ার সেকেন্ডারি স্টুডেন্টস, তাহলে কিন্তু the percentage translates into primary পর্যায়ে প্রায় 3.96 million students at learning loss risk, এবং সেকেন্ডারি পর্যায়ে প্রায় 3.9 million at learning loss risk. Totally actually about 7.86 million at learning loss risk. সুতরাং
there is a very important একটা ইস্যু আছে about this learning loss risk, কারণ এটা দুটো বিষয়, ফলশ্রুতিতে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে এটার সূত্র ধরে ড্রপ আউট রেট বাড়তে পারে, আরেকটা আপনারা হয়তো নিজেরাই খেয়াল করেছেন, স্কুল খোলার পরে আমরা কিছু তথ্য দেখেছি যে অ্যাটেন্ডেন্স রেট প্রথমে থেকে কিছুটা কমেছে। পার্টলি এই যে লার্নিং লস রিস্কের বিষয়টা যদি আলাদা করে অ্যাড্রেস করা না হয়, তাহলে এই প্রবণতাগুলো আরো বাড়তে পারে, এই যে অ্যাটেন্ডেন্স কমে যাওয়া এবং ড্রপ আউট বাড়ে যাওয়া। এই জন্য আমাদের ফার্স্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পলিসি লেসন হচ্ছে, স্কুল খোলা হয়েছে খুবই সঠিক এবং সময়োপযোগী পদক্ষেপ, কিন্তু স্কুল ওপেনিং ইজ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। এই যে অ্যাকুমুলেটেড লার্নিং লস যেটা হয়েছে, এটা ওভারকাম করার জন্য শুধুমাত্র স্কুল ওপেনিং ইজ নট এনাফ। সেই জন্য আমরা বলছি আমাদের জোরালো রেকমেন্ডেশন যেটা, সেটা হচ্ছে যে একটা সাপ্লিমেন্টারি রেমিডিয়াল প্রোগ্রাম দরকার ফর লার্নিং লস রিকভারি, এসেনশিয়াল ফর বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি লেভেলস। এটার মানেটা কি? মানেটা হচ্ছে আসলে আপনি দেখেন যে একজন অলরেডি অনেক কিছু ভুলে গেছে, ওকে আমি স্কুলে এনে আগের মতো আগেরটাই চালু করে দিলাম, কিন্তু যে যেটা ভুলে গেছে সেটাকে ওকে আবার ওই পার্টটা ওকে রিকভার করার জন্য আলাদা একটা উদ্যোগ যদি না নিই, তাহলে কিন্তু ওই যে যেটা বললাম, অ্যাটেন্ডেন্স কমে যেতে পারে, ড্রপ আউট বেড়ে যেতে পারে। এই বিষয়টা কিন্তু স্কুল আওয়ার্সে হবে না, এটা অফ আওয়ার্স, কারণ স্কুলে তো ক্লাস চলতে হবে। পাশাপাশি সেই জন্য আমার সাপ্লিমেন্টারি রেমিডিয়াল প্রোগ্রাম, এবং এটা আমরা খুবই যেটা দেখছি একটু আশঙ্কার সাথে, এই বিষয়টা কিন্তু পলিসি আলোচনায় তেমন নাই। ইভেন আমরা সিভিল গ্রুপসের মধ্যেও জোরালো এই প্রোগ্রাম, এই আলোচনাটা একটা অনুপস্থিতি দেখতে পাচ্ছি। আমরা আসলে মনে করি যে প্রয়োজন হলে আমরা নিজেরাই উদ্যোগ নিব, একটা জোরালো জাতীয় ডায়ালগ দরকার, যে সাপ্লিমেন্টারি রেমিডিয়াল প্রোগ্রাম লার্নিং লস রিকভারির জন্য এটা কিভাবে অর্গানাইজ করা যেতে পারে। সেখানে আমাদের কিছু ইনিশিয়াল প্রস্তাবনা এখানে আছে। একটা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম অফ স্কুল আওয়ার্স হতে হবে। আপনি স্কুলের মধ্যেই যে ভুলে গেছে সে ভোলার লসটা রিকভার করার জন্য স্কুল আওয়ারের মধ্যে সেটা করা সম্ভব না, এটা অফ স্কুল আওয়ার্স হতে হবে। প্রাইমারি লেভেলে যে রেমিডিয়াল প্রোগ্রাম, সেটা ক্যান বি ইন দ্য ফর্ম অফ পাবলিকলি ফান্ডেড কমিউনিটি লার্নিং সেন্টার্স। এটা কমিউনিটি পর্যায়ে লার্নিং সেন্টার্স এর মাধ্যমে এই রিকভারি, লার্নিং লস রিকভারি প্রোগ্রামটা হতে পারে। এবং এখানে এনজিওদের যে নানা ধরনের নন ফর্মাল এডুকেশন অভিজ্ঞতা আছে সেটাও কাজে লাগানো যায়, বাট ইট মাস্ট বি পাবলিকলি ফান্ডেড। এখানে রাষ্ট্রীয় একটা বিনিয়োগের বড় ধরনের প্রয়োজন আছে। ইমরান যেটা খুবই আপনাদের কাছে হাইলাইট করেছে, সবচেয়ে সিভিয়ার অ্যাট রিস্ক গ্রুপ হচ্ছে সেকেন্ডারি পর্যায়ের বয়েজ। তাদের জন্য আসলে খুবই ওয়েল ডিজাইন এন্ড টার্গেটেড রেমিডিয়াল প্রোগ্রাম খুবই দরকার, কারণ সেকেন্ডারি পর্যায়ে একটা বাড়তি ইস্যু হচ্ছে অপরচুনিটি কস্ট অফ এডুকেশন এই ধরনের পরিবারগুলোর জন্য খুব সিভিয়ার হতে থাকে। তখন আপনারা দেখবেন যে ছেলেটা তাহলে আর স্কুলে যাবে নাকি একটা ইনকামের জন্য যাবে, যেখানে পরিবারের অবস্থা সঙ্গীন। সুতরাং ইনকামে চলে যাওয়াটাই হয়তো বেটার মনে করছে। এইখানে ওর এই যে ইকোনমিক ইনসেন্টিভটাও দিতে হবে, নট টু গো অফ। আর একটা হচ্ছে যে আমাদের ওই যে লার্নিং লস রিকভারি প্রোগ্রামটাও সেইভাবে সাজাতে হবে। তো আমাদের প্রথম পলিসি লেসন হচ্ছে, স্কুল ওপেনিং হয়েছে, খুবই সঠিক এবং কারেক্ট পদক্ষেপ, কিন্তু সম্পূর্ণ বেনিফিটটা যদি আনতে চায় এই ওপেনিং এর ফলে, পাশাপাশি একটা প্যারালাল রেমিডিয়াল প্রোগ্রাম দরকার, যার অন্যতম উদ্দেশ্য হচ্ছে লার্নিং লস রিকভারি। প্রাইমারির জন্য কমিউনিটি পর্যায়ে, সেকেন্ডারির জন্য a combination of economic incentive and designed remedial program. Next, second আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, সেটা ইমরান খুব হাইলাইট করেছে। আপনারা দেখেছেন স্কুল খোলার সময় শুধু যে লার্নিং লস হয়েছে তা নয়,
এক ধরনের মেন্টাল হেলথ ইম্প্যাক্ট হয়েছে। স্কুল ক্লোজারের জন্য সেই জন্য বোথ ইকোনমিক এবং সোশ্যাল ইম্প্যাক্টটা, এডুকেশন ইম্প্যাক্ট আমরা দেখলাম, লার্নিং স্লট রিকভারি, কিন্তু সোশ্যাল এন্ড ইকোনমিক ইম্প্যাক্টটাও অ্যাড্রেস করাটা খুব জরুরি। এইখানে এটা একটা নতুন চ্যালেঞ্জ যে আমাদের মেন্টাল হেলথ প্রবলেম, এটাকে কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যে এটা আস্তে আস্তে কেটে যাবে, কারণ এগুলো আস্তে আস্তে কেটে যায় না। মেন্টাল হেলথ ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু এটা যদি অ্যাড্রেস হয় কিন্তু এটা বড় একটা ইস্যু নাও হতে পারে ওয়ান্স ইউ অ্যাড্রেস ইট। সেই জন্য আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে সাইকোসোশ্যাল সাপোর্ট, এই সাইকোসোশ্যাল সাপোর্টটা কিভাবে ইন্টিগ্রেট করা যায় স্কুল ওপেনিং এর সাথে, সেটাকে আমাদের একটা বড় অ্যাক্টিভিটি এরিয়া হিসেবে আইডেন্টিফাই করা দরকার। এখানেও আমরা মনে করি যে লার্নিং লসের জন্য রিকভারি প্রোগ্রামটা কেমন হতে পারে, যেমন একটা আর্জেন্ট ন্যাশনাল ডায়ালগের কথা আমরা বলছি, এই বিষয়েও সিভিল সোসাইটি পার্টিকুলারলি একটা আর্জেন্ট ন্যাশনাল ডায়ালগ করতে পারে টু এক্সপ্লোর ভেরিয়াস ডাইমেনশনস অফ দি ইস্যু, যাতে করে গভর্নমেন্টকে আমরা সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া যায় এবং আইডেন্টিফাই প্রায়োরিটি অ্যাকশন। সরকারেরও কিন্তু এখানে দায়িত্ব আছে এবং করণীয় আছে। তারা কিন্তু এই যে অন দিস হোল ইস্যু অফ ইন্টিগ্রেটিং সাইকোসোশ্যাল সাপোর্ট বিসাইডস দি স্কুল ওপেনিং, সেখানে আর্জেন্টলি একটা কম্পিটেন্ট, এটাও দরকার, শুধু টাস্ক ফোর্স করলে হবে না, কম্পিটেন্ট লোকজনকে দিয়ে একটা টাস্ক ফোর্স তৈরি করতে পারে সরকার, করা উচিত। তাহলে এই সিভিল সোসাইটির ডায়ালগ এবং সরকারের এই টাস্ক ফোর্স ইত্যাদির মাধ্যমে এই যে মেন্টাল হেলথের যে একটা প্রবলেম ইমার্জ করেছে, এটার আমরা একটা পথ বের করতে পারি যে এটার সমাধানটা কোথায় হতে পারে। ইকোনমিক ইম্প্যাক্টের কথা একটু আগে আমি বলেছিলাম, এই যে চাইল্ড লেবার কিছুটা হলেও বেড়েছে, সেটাও আমাদেরকে অ্যারেস্ট যদি করতে হয়, এখানে দুটা প্রস্তাব আছে আমাদের। একটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের কিছু বৃত্তি প্রোগ্রাম আছে, অত্যন্ত সামান্য পয়সা দেয়া হয় সেটা, কিন্তু সেকেন্ডারি পর্যায়ে সেটা মূলত মেয়েদের দেয়া। কিন্তু আমরা দেখেছি যে অ্যাট রিস্ক এই চাইল্ড লেবারে এক্সিট করার জন্য অ্যাট রিস্ক সবচেয়ে বেশি হচ্ছে সেকেন্ডারি মেলস। সেই জন্য সেকেন্ডারি স্টাইপেন্ড প্রোগ্রামটা ছেলেদের জন্য এক্সটেন্ড করা যায় কিনা এই ব্যাপারে ইমিডিয়েট পলিসি থিঙ্কিং দরকার, এবং আমরা মনে করি এটাই একটা জোরালোভাবে একটা পার্টিকুলারলি নট ইউনিভার্সাল বাট টার্গেটেড টু পুয়ার ফ্যামিলিজ একটা নতুন পলিসি ইনিশিয়েটিভ হতে পারে। আর ওটাও আমরা দেখেছি 40% অফ দ্য হাউস হোল্ডস এর দে হ্যাভ নো ডিভাইস অ্যাক্সেস। ইমরান কারেক্টলি বলেছে, আমরা শুধু ডিজিটালের ক্ষেত্রে শুধু ডিভাইস অ্যাক্সেস ইজ নট দ্য অনলি ইস্যু, pedagogy is also an important concern, কিন্তু ডিভাইস অ্যাক্সেস ইজ অলসো an issue। সেখানে আমরা মনে করি যে expand the free distribution of education supporting digital devices to poor students, এটা একটা আর্জেন্ট প্রোগ্রাম হিসেবে সরকারের নেওয়া উচিত, যদি আমরা এই যে এডুকেশনাল লাইফ অফ চিলড্রেনকে একটা নট জাস্ট ব্যাক টু নর্মাল, বাংলাদেশের যে মিডল ইনকাম অ্যাম্বিশন আছে সেখানে স্কিল ওয়ার্কফোর্স দরকার হবে। এই ইস্যুসগুলো আমরা প্রপারলি অ্যাড্রেস করতে না পারলে ওই স্কিল ওয়ার্কফোর্স আমাদের হবে না। আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের দশকে আছি, এই উদ্যোগগুলো না নিলে ওই সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে। নেক্সট, তৃতীয় যে আমাদের পলিসি লেসনের ইস্যুটা হচ্ছে, যেটা ইমরান পয়েন্টেড আউট আমাদের ফাইন্ডিং প্রেজেন্টের সময়, যে এই সময়কালে কিছু পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে পড়ানোর পদ্ধতি ইত্যাদি নিয়ে লিমিটেড ইনোভেশন, কিন্তু তারপরেও এটার পোটেনশিয়াল আছে। পার্টিকুলারলি এই যে অ্যাসাইনমেন্ট রিলেটেড, এটা এক ধরনের অফ স্কুল হাইব্রিড লার্নিং। এই আনফর্চুনেটলি অবশ্য অ্যাসাইনমেন্ট এক্সপিরিয়েন্সটা আমরা একটু পরে দেখবো একটা এক্সাম্পল দিয়ে। অ্যাসাইনমেন্ট এক ধরনের ইনোভেশন হয়েছে বটে, বা এটার পোটেনশিয়ালটা এখনো সেইভাবে আমরা পুরোপুরি অর্জন করতে পারিনি, কারণ এটা এখনো নন ইন্টারঅ্যাক্টিভ রয়ে গেছে। বাট ইটস এ ইম্পর্টেন্ট একটা নিউ টাইপ অফ হাইব্রিড লার্নিং এর। এই যে অ্যাসাইনমেন্টটা বাংলাদেশের যে মুখস্থ বিদ্যার যে পেডাগজি,
সেখানে এটা এক ধরনের নতুন ডিপার্চার হিসেবে আমরা দেখছি, যেটার পোটেনশিয়ালটা নেওয়ার জন্য আরো উদ্যোগ নেওয়া দরকার। একই সাথে আরেকটা জিনিস আমরা দেখি যে গভর্নমেন্ট 4টা মে 2020-এ কিন্তু এই রিমোট লার্নিং এর বিষয়টা গভর্নমেন্ট ঠিকই পলিসি লেভেলে আলোচনা করেছিল। 4টা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম, টিভি, ফোন, রেডিও, সোশ্যাল মিডিয়া, এগুলোর কথা বলেছে, কিন্তু এগুলোর ব্যবহার আমরা আমাদের তথ্য দেখেছি অত্যন্ত সীমিত। মোস্ট ইম্পর্টেন্টলি এগুলো যেহেতু নন ইন্টারঅ্যাক্টিভ, এগুলো সাফিসিয়েন্টলি স্টুডেন্ট ইন্টারেস্টকে এঙ্গেজ করে নাই। কন্টেন্টটাও আনইমাজিনেটিভ হয়েছে। টিভি গুলো যেমন টিভি অন রাখলেই শুধু হবে না, বাচ্চারা যদি ওদিকে আর দেখতে আগ্রহ না হয়, টিভিটাই অন থাকবে কিন্তু ওখান থেকে কোনো ফলাফল হয়তো আসবে। সেখানে আমরা রেকমেন্ড করছি যে একটা এই যে ডিজিটালি ইনক্লুসিভ এডুকেশনের জন্য একটা ফেজড অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার, এবং এখানেও পার্টিকুলারলি পেডাগজি অ্যাসাইনমেন্টের বিষয়টাকে নিয়ে কিভাবে জাতীয় এই যে আমাদের মুখস্থ বিদ্যার পেডাগজি থেকে যে একটা পোটেনশিয়াল শিফট হতে পারে, সেখানে আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ডায়ালগ অফ টিচার্স। উই আর প্রিপেয়ার টু অ্যাসিস্ট ইন দ্যাট রিগার্ড। একটা ন্যাশনাল ডায়ালগ অফ টিচার্সদেরকে সাথে, এটা আমরা বিউরোক্র্যাটস অথবা শুধুমাত্র পলিসি মেকার্স অফ সিভিল সোসাইটি ওইভাবে নয়, কারণ আলটিমেটলি অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে টিচার স্টুডেন্ট রিলেশনশিপের বিষয়। সো একটা ন্যাশনাল ডায়ালগ অফ টিচার্স to assess potential of pedagogic innovations, particularly related to assignment. এইটাও আমরা একটা করছি। তো আমি শেষ করার আগে অ্যাসাইনমেন্টের বাস্তবতাটা কি, এটা একটা পোটেনশিয়াল ইনোভেশন, বাট হোয়াট ইজ দি বাস্তবতা। তারপরে স্লাইডটা আগে যাও, লেট মি জাস্ট লাস্ট স্লাইডটা যাও। হ্যাঁ, এখানে আমরা একটা কেস স্টাডির একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে অ্যাসাইনমেন্টটা ভালো উদ্যোগ, কিন্তু রিয়ালিটি চেক একটা দেখছি। সাফওয়ান, ওর একজনের নাম ধরলাম আর কি, ক্লাস 5-এ ছিল 2020-এ। ওই বছর ঢাকার একটা বয়েজ হাই স্কুলে ভর্তি হয়েছে। জুন 2020-এ মা একটা মেসেজ পেল মোবাইলে যে একটা ফেসবুক লিঙ্ক যেন ফলো করা হয় সাফওয়ানের ক্লাস লেসনের জন্য। ওই লিঙ্কটা ফলো করে মা দেখলেন, সাফওয়ানের মা, যে কিছু লেসন প্ল্যান আছে গ্রেড 6 to 10 বাচ্চাদের জন্য। সেই হিসাবে তখন থেকে সাফওয়ান এই অ্যাসাইনমেন্টের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছিল ফেসবুকের মাধ্যমে, সেগুলো করার চেষ্টা করেছে। অন ম্যাট্রিক্স ওকে, কিছু অ্যারিথমেটিক, জিওমেট্রি, এইভাবে অনলাইন ক্লাসেসগুলো প্রায় 6 দিন সপ্তাহে চলছিল, 40 মিনিট করে। এগুলো কিন্তু আমরা যেটা বলেছি, আপনি আগের ডেটার সাথে চেক করে দেখবেন, সাফওয়ান ঢাকা শহরের একটা বয়েজ হাই স্কুল, রিলেটিভলি ওয়েল রিসোর্সড, কিন্তু এগুলোর সবার জন্য এই সুযোগগুলো হয়তো ওইভাবে আসেনি। সেই তথ্যটা কিন্তু আগের স্লাইডে আছে, কিন্তু যার এসেছে তার বাস্তবতা কি ছিল। এইগুলো যেহেতু চলছে, মার কিন্তু বাধ্য হয়ে মাকে কিন্তু একটা ল্যাপটপ ওর জন্য কিনে দিতে হয়েছে। এই যে একটা এডুকেশন কস্টের বোঝা। এইখানে এই ক্ষেত্রে আমরা বলছি যে ওই যে গভর্নমেন্টের ফ্রি ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম কেন জরুরি। কোভিড এর সময়টায় মা কি করতো, বা ছেলেটা অ্যাসাইনমেন্টটা তৈরি করতো, মা প্রতি সপ্তাহে গিয়ে অ্যাসাইনমেন্টগুলো স্কুলে জমা দিত। এবং কিন্তু বছরের শেষে সাফওয়ান জানলো যে অটো প্রমোশন পেয়েছে পরের ক্লাসে। এইটার একটা অন্যতম লেসন হচ্ছে অ্যাসাইনমেন্ট শিক্ষক দিচ্ছে, স্টুডেন্ট সেটা পূরণ করে মা গিয়ে জমা দিচ্ছে, কিন্তু ওটার ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে না, ওটার উপর কোনো ফিডব্যাক নাই টিচারের তরফ থেকে। এই যে একটা রিলেটিভলি রিসোর্সফুল স্কুল, সাফওয়ান হয়তো আমাদের স্যাম্পলের মধ্যে হয়তো পড়ে নাই, কারণ ও হয়তো মেবি হি ওয়াজ ফ্রম দি বিট বেটার অফ ক্লাসেস, কিন্তু তার অবস্থা হচ্ছে কোনো ধরনের ইন্টারঅ্যাক্টিভ হয়নি ওই পেডাগজিক ইস্যুটা। কিন্তু আমরা সাফওয়ানের এবং তার মার যে আকাঙ্ক্ষা, উদ্যোগী মানসিকতা, সেটা অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা এই কেস স্টাডিটা দিলাম। নেক্সট, আগের স্লাইডটায় যাই, আমরা তার একটা সাফওয়ানের একটা অ্যাসাইনমেন্টের উদাহরণটা আমরা দেখছি। দেখেন বেশ ভালো করেই
হয়তো এটা রিলেটেড টু সাম নেচার বা জিওগ্রাফি কিছু একটা ছিল অ্যাসাইনমেন্টটা, সে কিন্তু চেষ্টা করেছে তার মতো করে অ্যাসাইনমেন্টটা তৈরি করা, কিন্তু এটাতে ইন্টারঅ্যাক্টিভটা হয় নাই, ফিডব্যাকটা পায়নি। সো টু ক্লোজ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই আজকে যে তথ্যগুলো দিলাম সেখানে স্কুল ওপেনিং হয়েছে, দ্যাট ইজ এ গুড রাইট স্টেপ, কিন্তু এই বাড়তি তিনটা জায়গায় যদি আমরা নজর দিতে না পারি, একটি হচ্ছে আপনার রেমেডিয়াল লার্নিং লস রিকভারি প্রোগ্রাম, সেটাতে অবশ্যই আমাদের নজর দিতে হবে। আমাদেরকে এই যে মেন্টাল হেলথের পুরো ইস্যুটা, সাইকোসোশ্যাল সাপোর্ট, এটাতে আমাদের নজর দিতে হবে। ইকোনমিক বার্ডেন অফ এডুকেশন ডিউ টু এই যে ডিজিটাল অ্যান্ড আদার ইস্যুস, এইটাকে কমাবার জন্য ফ্রি ডিস্ট্রিবিউশন স্টাইপেন্ড প্রোগ্রাম ফর সেকেন্ডারি স্টুডেন্টস, এটাকেও নজর দিতে হবে। এবং এই যে ভালো একটা যে বিষয় হলো মুখস্থ বিদ্যা থেকে নতুন পেডাগজিক একটা অ্যাপ্রোচের দিকে আমরা আগাবার চেষ্টা করছি, অ্যাসাইনমেন্ট, কিন্তু সেটা শুধু এক পর্যায়ে থেকে গেলে হবে না, এটার ইন্টারঅ্যাক্টিভ করা। সেই জন্য আমরা একটা ন্যাশনাল ডায়ালগ অফ টিচার্স, আমরা তিনটে ন্যাশনাল ডায়ালগ অ্যাকচুয়ালি প্রস্তাব করেছি। একটা হচ্ছে সিভিল সোসাইটির একটা ডায়ালগ অন দি রেমেডিয়াল লার্নিং লস রিকভারি প্রোগ্রাম, সেকেন্ড হচ্ছে যে অন দি সাইকোসোশ্যাল সাপোর্টের বিষয়ে আমাদের সরকারের একটা টাস্ক ফোর্স করা উচিত, and also একটা ন্যাশনাল ডায়ালগ অফ টিচার্স টু অ্যাড্রেস দি ভেরি মেনি পেডাগজিক অপরচুনিটিস যেগুলো খুলেছে। এটাই ছিল আমাদের মূল তথ্য এবং সেখানকার যে পলিসি লেসন্স। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বক্তব্য শোনার জন্য। আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই, এটা হচ্ছে আমাদের 4th রাউন্ড সার্ভের পার্ট 1 প্রেজেন্টেশন। পার্ট 2 হবে আমাদের লাইভলিহুডস, পভার্টি অ্যান্ড দি ইকোনমিক ইম্প্যাক্ট অফ কোভিড-19, সেটার উপর আমরা আলোচনা আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে আপনাদের সামনে আবারও হাজির হতে পারব। এটাই হচ্ছে, আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা অবশ্য জানি না, না কোনো কিউএনএ এর ইস্যু ছিল না, আমাদের সবাই স্যার একটা রেজড হ্যান্ড আছে একজন আমাদের জার্নালিস্ট ভাই। বলুন তাহলে আমরা শুনি, কে দেখো। আচ্ছা, মহিউদ্দিন, ডেইলি স্টার ভাই, আপনাকে আমি পারমিশন দিচ্ছি টু স্পিক। আপনি একটু কাইন্ডলি আনমিউট করে আপনার প্রশ্নটা যদি করতে চান। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, একটা সুন্দর প্রেজেন্টেশন হচ্ছে আপনাদের দুজনের মাধ্যমে। আমার প্রথম প্রশ্নটা একটু সেটা হচ্ছে আমি টেকনিক্যাল কারণে একটু ধরতে পারিনি। জিলু স্যার বলছিলেন যে বাংলাদেশে 3.9 মিলিয়ন প্রাইমারি স্টুডেন্ট, সেকেন্ডারিতে কত মিলিয়ন স্যার এটা আমি ধরতে পারিনি, 3 পয়েন্ট সামথিং। আচ্ছা ঠিক আছে, ওটা বেসিক্যালি আমাদের আপনাদের। হ্যাঁ আমি বলছি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা প্রাইমারিতে আমাদের 22% এট লার্নিং লস রিস্ক, জি জি ঠিক আছে। ওই 22% কে যখন আমি এক্সট্রাপোলেট করি ফর দ্য এন্টায়ার প্রাইমারি স্টুডেন্টস, ওটা দাঁড়ায় 3.96 মিলিয়ন স্টুডেন্টস এট রিস্ক। ওকে জি স্যার, এটা আর একটু কম ছিল ওই মার্চে ছিল স্যার। সেকেন্ডারিতে 30% অফ দি স্টুডেন্টস এট রিস্ক, ওটাকে যদি ট্রান্সলেট করি ফর দ্য এন্টায়ার সেকেন্ডারি স্টুডেন্ট পপুলেশন, সেটা হয় 3.9 মিলিয়ন। দুটা মিলে 7.86 মিলিয়ন প্রাইমারি এন্ড সেকেন্ডারি মিলে তারা এট রিস্ক। বলেন। আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে আপনি রিমেডিয়াল প্রোগ্রামের কথা বলছেন, অবভিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এখন স্কুল খুলে গেছে যেহেতু, এবং আপনারা বলছেন অফ দি ক্লাস হইতে হবে ম্যাটারটা। আমি একটু যদি জানতে পারতাম যে কেমন হইতে পারে, বিকজ অফ দি ক্লাস বলতে স্যার ক্লাসের শেষে নাকি বাসায়, যদি একটু ক্লিয়ার করতেন স্যার, এবং এইটার ধরনটা কেমন হইতে পারে স্যার। অনেকেই, আমি অনেক শিক্ষাবিদের সাথে একটু কথা বলেছি, কেউ কেউ বলেছেন যে এক্সট্রা ক্লাসেস হতে পারে, কেউ কেউ বলেছেন যে ছুটি কমে আনা যেতে পারে। অন্যদিকে স্যার আমাদের কিন্তু যদি একাডেমিক ক্যালেন্ডার হিসাব করি, আমাদের কাছে আর 1.5 মাসের বেশি নাই আসলে স্যার। সো এই বছরেই এগুলো সেই বিষয়ে একটু। আচ্ছা, লার্নিং লস রিকভারির অন্যতম উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র এই কারেন্ট ক্লাসের লার্নিং লসটা না, এটা একটা অ্যাকুমুলেটেড লার্নিং লস হয়ে গেছে। এবং এই যে আপনি যে সমাধানগুলোর কথা বললাম, সেখানে কিন্তু আমাদের খুব সুস্পষ্ট পরামর্শগুলো আছে। একটা অফ আওয়ার্স কেন বলছি, কারণ ডিউরিং স্কুল আওয়ার্স
সেটা করা তো যাবে না। কারণ আপনি যেমন একজনকে এখন একটা ক্লাস করাচ্ছেন, ওই সময়টা অন্য যে ভুলে গেছে সেই পার্টটা তো এই মুহূর্তে করা সম্ভব, সেই জন্য অফ আওয়ার্স। কিন্তু এটা কোনো মতেই কারেন্ট আওয়ার্স গুলোকে কমিয়ে দিয়ে এটা করা যাবে, কারণ তাহলে তো আপনি আবার ওদিকে একটা প্রবলেমে পড়ে যাচ্ছেন। অফ আওয়ার সেই জন্য বলেছি, এবং ওখানে আমরা দুইটা পথে চিন্তা করার পরামর্শ দিচ্ছি। প্রাইমারি পর্যায়ে, এটা স্কুল পর্যায়েও না হতে পারে, ইট ক্যান বি অ্যাট দ্য কমিউনিটি লেভেল, কমিউনিটি লার্নিং সেন্টার্স সেই হিসাবে হতে পারে, এবং সেকেন্ডারিতে অবভিয়াসলি অন্যভাবে হতে পারে। কিন্তু আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমরা এইভাবে এটার উত্তরটা দিতে চাচ্ছি না যে আচ্ছা ঠিক আছে স্কুলে পড়া। এটা নিয়ে একটা ন্যাশনাল ডায়ালগ ইজ অ্যাবসলিউটলি আর্জেন্ট। এটা ইনফ্যাক্ট সরকারেরও করা উচিত, বাট আই থিঙ্ক সিভিল গ্রুপসেরও ভেরি ইম্পর্টেন্ট করা উচিত। এবং আমরা both PPRC, I think BIGT, we would be very interested in convening such a, to facilitate, convening to facilitating, কারণ এটা একটা সুস্পষ্ট আলোচনার মধ্যে আসতে হবে। আমি এক ধরনের মানে তাৎক্ষণিক কোনো একটা পরামর্শ দিতে চাই না। পরামর্শটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তার জন্য একটা সুচিন্তিত এবং মতামত নিয়ে থ্রু এ ন্যাশনাল ডায়ালগ। বাট দুইটা, এটা এই পর্যায়ে আমরা বুঝতে পারছি ইট শুড বি অফ আওয়ার্স। প্রাইমারিতে কমিউনিটি লেভেল লার্নিং সেন্টারের মাধ্যমে হতে পারে, সেকেন্ডারিতে স্কুল ভিত্তিক বা অন্যভাবে হতে পারে। ইট হ্যাজ টু বি ডিজাইন। ডিজাইনের জন্য আমাদের আলাদা দরকার। বলেন স্যার, সরি আমি আপনাকে ক্রস করছি না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। ধরুন বাংলাদেশে এই মুহূর্তে কমিউনিটি লার্নিং সেন্টার সকল জায়গায় নাইও, যত জায়গায় প্রাইমারি স্কুল আছে। নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে স্যার, যদি আমি কমিউনিটি প্রাইমারির ক্ষেত্রে কমিউনিটি লার্নিং সেন্টার গুলোতে নিয়েও যাই, তাহলে বাচ্চাদের আবার স্কুলে যেতে হবে, আবার কমিউনিটি লার্নিং এর সেন্টার যেতে হবে, মানে ইটস একটা হ্যাজার্ড। রাইট, আপনার এখন লার্নিং লস রিকভারির জন্য বাড়তি উদ্যোগ ছাড়া তো সম্ভব নয়, তাই না? বাড়তি পরিশ্রমটা অবশ্যই প্রয়োজন। এটা নিয়ে আমরা তো সবসময় একটা কিছু করলে বাড়তি উদ্যোগ অনেক সময় করি না, এখানে তো আমাদের করতে হবে। কিন্তু কমিউনিটি লার্নিং সেন্টার এই মুহূর্তে তো ওইভাবে নাই। এটা আমরা বলছি একটা নতুন উদ্যোগ হিসেবে চিন্তা করা দরকার। এখানে পার্টিকুলারলি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোর যে নন ফর্মাল এডুকেশনের অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো লেভারেজ করা যেতে পারে। সেজন্য আপনার প্রশ্নের আমার মনে এখানে আমরা সমাপ্ত করি যে এটা একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। আমরা থ্রু এ ন্যাশনাল ডায়ালগ উই ক্যান কাম আপ উইথ অ্যান অ্যাকশন প্ল্যান। ইমরান, do you want to just একটা জিনিস এখানে আমার মনে হয় আপনি যেটা বললেন সেটা যোগ করার জন্য, আমার অবশ্যই এটা একটা মানে অনেকগুলো ডিজাইন ফিচার্স এখানে আছে এবং অনেকগুলো ইস্যুস আছে। আমার যে ডেইলি স্টার থেকে আপনি যেগুলো বললেন সেগুলো ইস্যুস আছে, টিচার্স ইনসেন্টিভের ইস্যু আছে, টিচারদের কোন ধরনের টিচার্স, আমরা এটা কি সাপ্লিমেন্টারি টিচার্স নাকি এক্সিস্টিং টিচাররা করবে, এখানে অনেক ডেভেল ইজ ইন দ্য ডিটেলস। তো এই ডিটেলস গুলো ওয়ার্কআউট করার জন্য একটা ন্যাশনাল ডায়ালগ এবং তারপরে এক্সপেরিমেন্টেশন, একটা ফেজ অফ কিছু এক্সপেরিমেন্টেশন টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড কোনটা কাজ করছে। কারণ এখানে অনেকগুলা ডিটেলস এর ইস্যু আছে যেটা আসলে আমার মনে হয় মানে ডায়ালগ এবং এক্সপেরিমেন্টেশন এটার ভিতর দিয়েই আমাদেরকে আগাতে হবে আর কি। কিন্তু the issue is critical এবং এটার জন্য এক্সট্রা এফর্ট is also critical. থ্যাংক ইউ। স্যার নেক্সট আমাদের মুস্তফা মল্লিক ভাই চ্যানেল আই থেকে একজন আছেন হ্যান্ড রেজ করা। আমি আপনাকে ভাইয়া পারমিশন দিচ্ছি টু স্পিক। মুস্তফা মল্লিক, বলেন আপনার প্রশ্ন থাকলে। ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনি কিন্তু আনমিউটেড। আপনি কথা বলছেন কি? আচ্ছা, let's move on. Okay, not audible. Ziauddin bhai, PPRC, I will allow you to talk as well. একটু আনমিউট করে আপনার যদি কোনো কমেন্ট অথবা কোয়েশ্চেন থাকে বলতে চান। No, I don't have any comment, please. Thank you. Okay, thank you. Okay, I think I would suggest যে আমরা আছে আর কোনো যদি না থাকে। জি, আমাকে কি শোনা যাচ্ছে? আমি মুস্তফা মল্লিক বলছিলাম চ্যানেল আই থেকে। এখন শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব চমৎকার একটা প্রেজেন্টেশন আপনারা দিয়েছেন। আমি জানি যে ধরনের সার্ভেতে অনেক সীমাবদ্ধতা থাকে,
সেই সীমাবদ্ধতার বাইরে আপনারাও নন, সেটা সেটা বুঝতে পেরেছি। ৪,৮৭২ জনকে আপনারা এখানে সার্ভে করেছেন টেলিফোনিক ভাবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে কি আমাদের যেটা সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে, উপকূলীয় অঞ্চল, পাহাড়ি জনপদ, চা বাগান, এসব জায়গায় কি এই ৪,০০০ জনের মধ্যে কোনো পার্টিসিপেশন ছিল কিনা? ধন্যবাদ। এটা আপনার আমাদের পাহাড়ি জনপদের একটা পার্টিকুলার সেগমেন্ট আমাদের ইয়েতেই দেখবেন, স্যাম্পলের ডিস্ট্রিবিউশনের মধ্যে সিএইচটির একটা স্মল স্যাম্পল ছিল, বাদ বাকিটা অ্যাকচুয়ালি ন্যাশনালি ডিস্ট্রিবিউটেড। আমরা ওই জিওগ্রাফিক পকেটস ধরে করি নাই, ইটস এ ন্যাশনালি ডিস্ট্রিবিউটেড স্যাম্পল, সেই হিসাবে করেছি। ঠিক আছে, জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। সরি এটার ক্ষেত্রে জাস্ট একটু একটু বলে রাখি, আমরা শুধুমাত্র আমরা তো একটা সার্ভে মানে এটা একটা সার্ভে এবং এটা একটা স্টাডি। আমার মনে হয় আরো, যেমন আমি জানি সেন্টার ফর পিস এন্ড জাস্টিস ব্র্যাক ইউনিভার্সিটির ওরা আরেকটা সার্ভে করেছে, ওখানে লার্নিং রিলেটেড কিছু জিনিসপত্র আছে, সেটা আবার মার্জিনালাইজড গ্রুপগুলোকে গ্রুপিং ধরে ওরা স্যাম্পলিং করেছে। সেখানে চা বাগান, তারপরে অন্য ধরনের মার্জিনাল কমিউনিটি, ওটা অন্য ধরনের স্যাম্পলিং। তো আমার মনে হয় যে যেটা দরকার যে এগুলাকে একত্রিত করে দেখাটা আমার মনে দরকার। আমরা শুধু এটা একটা স্টাডি, একটা পার্টিকুলার ডেটা পয়েন্ট। সো আমাদেরটা মোর ওয়াজ এ ন্যাশনাল ইন স্কোপ, ওইভাবে আমরা করেছি। আর কোনো কি প্রশ্ন আছে? আই থিংক আর কোনো রেজড হ্যান্ড দেখছি না, আচ্ছা, কারো okay, যদি তাহলে final- I suggest যে আমরা কারণ এটা আফটার অল ইটস এ প্রেস ব্রিফিং রাদার দেন এ সেমিনার, সো তারপরে উই ওয়ান্টেড টু ডু এনি পার্টিকুলার কোয়েশ্চেন থাকলে উই ওয়ান্টেড টু ক্ল্যারিফাই, উইচ উই হ্যাভ ডান। আমাদের আই থিঙ্ক দি মিডিয়ার অন্যতম ইন্টারেস্ট হচ্ছে এখন এগুলো পাওয়া, ডকুমেন্টগুলো, আমাদের প্রেজেন্টেশন এন্ড আদার মেটেরিয়াল which our teams are going to distribute, I guess, right away. So on that note, আমি যেটা বলছি যে আমরা in about 2 weeks time, exact date আপনাদেরকে জানিয়ে দেব, আমরা আমাদের যে বৃহত্তর মানে পোর্শন যেটা অফ দি সার্ভে, ইকোনমিক ইম্প্যাক্ট অন পভার্টি, লাইভলিহুডস এটসেট্রা, সেটা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আশা করি আপনারাও তখন আসবেন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা মনে করি গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়কালে এই আপডেটেড তথ্য, আমি আপডেটেড শব্দটা খুব আন্ডারলাইন করতে চাচ্ছি, আপডেটেড তথ্যটা খুব জরুরি। একটা বিষয় শুধু আমি ফাইনাল পয়েন্টটা বলছি, আমাদের এই সার্ভের সময়কাল হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর। এটা কিন্তু দ্বিতীয় ওয়েভ, এই যে মার্চ এপ্রিল থেকে যে সেকেন্ড ওয়েভ একটা হলো, তার পরবর্তীতে এই সার্ভেটা হয়েছে। সো আমাদের এই আপডেটেড তথ্যের যে খুব জোরালো প্রয়োজন আছে, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। সেই আপডেটেড তথ্যের জন্যই আমরা পিপিআরসি এন্ড বিআইজিডি আমরা এই কোলাবোরেশনটাকে মনে করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা চালিয়ে যাওয়া দরকার। আমি আবারও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে আমাদের তরফ থেকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা সার্ভের জন্য কিছুটা সহায়তা দিয়েছে। ইমরান, if you want to say something finally, we will then close. না, আমার মনে হয় যে আমি শুধু একটা জিনিসই বলতে চাচ্ছি, আমরা যে পলিসি রেকমেন্ডেশন, আমার মনে হয় মিডিয়ার আপনার যারা আছেন প্রেসের, এটা আপনাদের একটা আমরা আশা করছি যে এই 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 পলিসি মেসেজগুলা এবং যে যে প্রায়োরিটি ন্যাশনাল ডিসকাশনের কথা জিলুর ভাই তুলে ধরলেন, সেগুলাকে আমরা আপনারাও সেটাকে সেটার পেছনে একটা শক্তি হিসাবে কাজ করবেন, যেন এটাকে আমরা আসলে ইয়ে করতে পারি, রিয়েলাইজ করতে পারি। এবং আমরা আসলে শুধুমাত্র স্কুলকে কেন্দ্র করে, কারণ যেহেতু আসলে কোভিডের একটা বড় ধরনের লাস্টিং ইম্প্যাক্টটা কিন্তু এই এডুকেশনের উপরে যে ইম্প্যাক্টটা হচ্ছে, সেটাই সবচেয়ে লাস্টিং ইম্প্যাক্ট হবে এবং যেটার ইমপ্লিকেশন অনেক 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 গভীর হতে পারে। তো আমরা শুধুমাত্র ওই ব্যাক টু স্কুলকে কেন্দ্র করে পিপিআরসি বিআইজিডি মিলে আমরা কিছু আলোচনা করছি। আমরা আরেকটা হয়তো একটা সেপারেট একটা লংজিটিউডিনাল স্টাডি আমরা হয়তো শুরু করতে যাব শুধুমাত্র এই স্কুলটাকে, এই ব্যাক টু স্কুল এই ইস্যুটাকে কেন্দ্র করে, কিন্তু সেটা এখনো আলাপ আলোচনায় আছে এবং আপনাদের সাথে নিশ্চয়ই আমরা এটা নিয়েও পরে আলাপ আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিআইজিডি এবং পিপিআরসি টিম যারা এই আয়োজন
preparing all the materials, the webinar itself, managing it so efficiently. সবাইকে আমার নিশ্চয় ইমরানের তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক সদস্যকে এবং যারা যোগ করেছেন গণমাধ্যম। আমরা 1 ঘন্টা সময় নিব ভেবেছিলাম, এক্স্যাক্টলি 1 ঘন্টা হয়েছে। সময়ের মধ্যে থাকাটা আই থিঙ্ক আমরা একটা আমাদের জাতীয় চরিত্রের একটা দিকের পর্যায়ে আমরা উন্নীত হওয়ার চেষ্টা করছি, সেখানে আমরা অন ট্র্যাক আছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকাটা খুব জরুরি। মেন্টাল হেলথের বিষয়টা উঠে এসছে, সুতরাং মেন্টালিও কিন্তু আমাদের থাকতে হবে। আরেকটা বিষয় এসছে, পরিশ্রমীও হতে হবে। একজন বললেন যে বাড়তি ক্লাস করলে কি পরিশ্রম বাড়তি, যখন প্রয়োজন তখন তো পরিশ্রম করতে হবে, এটার কোনো বিকল্প নাই। সেই জন্য আমাদের গবেষণাতেও আমরা ঘরে বসে থাকবো না, যখন ইস্যু আসবে আমরা ঝাঁপিয়ে পড়ব, যাতে করে আমাদের তরফ থেকে আমাদের দক্ষতার মধ্যে যেই জ্ঞানলব্ধ তথ্যগুলো নিয়ে আসা দরকার সেটার জন্য আমরা জাতির সামনে হাজির করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে এই ওয়েবিনারটা ক্লোজ করছি। আর প্রেজেন্টেশন এবং অল মেটেরিয়ালস এখনই যেন সবার সাথে শেয়ার করে আমি অনুরোধ করছি আমাদের রেসপেক্টিভ টিমকে। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।